আচ্ছা, আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে আমি একটা পেজ নিলাম। আজকে কাজ করার জন্য পেজটাকে আমি জাস্ট একটু ঘুরায় নিতে চাই, অর্থাৎ পেজটার ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চাই। সো আপনারা জানেন যে ওরিয়েন্টেশন কিভাবে চেঞ্জ করতে হয়। ওরিয়েন্টেশন চেঞ্জ করার জন্য ডকুমেন্ট সেটআপ, সেখান থেকে এডিট আর্টবোর্ড, এবং এইখানে দেখেন ওরিয়েন্টেশন চেঞ্জের ব্যাপার আছে, ল্যান্ডস্কেপ। হ্যাঁ, সো এই পেজটা এখন ল্যান্ডস্কেপ হয়ে গেল। এরপরে আমি আজকে ছোট দুইটা প্রজেক্টে কাজ করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে, গতদিন আপনাদের যে টুলসগুলো নিয়ে আমি কাজ করছিলাম, সেই টুলসগুলো দিয়ে আমি এই বিল্ডিং সেটটা তৈরি করতে চাচ্ছি। তো এর মধ্যে মনে হয় অনেকে এই জিনিসটা দেখে ফেলছেন অলরেডি কিভাবে তৈরি করতে হয়। তারপরেও জাস্ট এটা হচ্ছে গত ক্লাসটা রিভিউ, আর গত ক্লাস কিংবা এখন পর্যন্ত ব্যাচ 1 এই টোটাল জিনিসটা কিছুটা দেখছিল, বাকিটা আজকে দেখবে। সো আমি এটা শুরু করি। তো সর্বপ্রথমে আমি এই স্ক্রিনটা লক করে দিচ্ছি, Ctrl+2। স্ক্রিনটা লক হয়ে গেল, যার ফলে এখন আমি এর উপরে সুন্দরভাবে কাজ করতে পারবো। একটু বড় করে নিলাম। তো প্রথমে কাজ শুরু করার জন্য আমি এই যে বেজ লাইন যেটা আছে, বেজ লাইনটা ড্র করব, এবং সেই জন্য এখান থেকে রেক্টেঙ্গেল টুলস, ভাইয়া একটু বলবো? রেক্টেঙ্গেল টুলস। জি অবশ্যই। ভাইয়া আমরা ওই যে স্ক্রিনটা বড় কি দিয়ে করলাম? সরি। মানে আপনি যে ছবিটা এখন আঁকার জন্য ড্র করার জন্য যে ছবিটা নিয়েছেন হ্যাঁ, সেই ছবিটা বড় হলো কিভাবে? আমি বড় করতে পারছিলাম না আমার ছবিটা। আচ্ছা। গতদিন আমি বলছিলাম যে ছবিটা জুম করার জন্য, মানে পুরো বোর্ডটাকে জুম করার জন্য কন্ট্রোল এবং স্পেস বার একসঙ্গে চেপে ধরে ফার্স্টে কন্ট্রোল দেন স্পেস, এরপরে জাস্ট ক্লিক করেন। ঠিক আছে? কন্ট্রোল আর স্পেস বার। কন্ট্রোল স্পেস বার, আর এটার সঙ্গে যখন আপনি অল্টার ধরবেন তখন এটা ছোট হবে, আচ্ছা আচ্ছা কন্ট্রোল স্পেস বার বড় হবে। আচ্ছা। ওকে, তাহলে আমি শুরু করি। জি ভাই। এই আমার বেসটা আঁকা হয়ে গেল। বেসটা আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এর বর্ডার কালারটা নান, এবং ফিল কালার যেটা আছে ফিল কালারটা দিয়ে দিলাম। এরপরে এই যে গাছটা আঁকা হয়েছে সেই গাছটা আমি আঁকবো। সো এই গাছটা আঁকার জন্য সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে আমি এইখান থেকে 3টা রাউন্ড শেপ নিয়ে গাছটাকে আঁকবো। এই 3টা রাউন্ড শেপ আঁকার জন্য আমি এই একটা রাউন্ড শেপ, এই একটা রাউন্ড শেপ আমি গতদিন বলছিলাম কিংবা আপনাদের বলা হয়েছে যে কিভাবে রাউন্ড শেপ করার অবস্থায় কিংবা যে কোনো একটা অবজেক্ট ড্র করা অবস্থায় এটাকে সরানো যায়। ঠিক আছে? আপনারা যখন অবজেক্ট ড্র করতেছেন, সেটা রাউন্ড শেপ হোক কিংবা স্কোয়ার হোক কিংবা রেক্টেঙ্গেল হোক, পলিগন হোক, যেটাই হোক, ড্র করার সময় যদি সরাতে চান, তো সেক্ষেত্রে ড্র করার সময় জাস্ট প্লিজ। আচ্ছা, যেটা বলতেছিলাম, ড্র করার সময় যদি আমরা মানে এটাকে প্লেসিংটা ঠিক করতে চাই, সেক্ষেত্রে ওই ড্র করা অবস্থাতেই মাউস ধরে রেখে স্পেস বার ধরতে হবে, তারপরে আমি এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। ঠিক আছে? এরপরে স্পেস বারটা ছেড়ে দিলেই এবং মাউসটা ছেড়ে দিলে এটা সে জায়গায় বসে যাবে। আবার নর্মালি আমরা একটা জিনিস এক জায়গায় এঁকে নিয়ে সেটাকে একটু সরাতে পারি, এটা তো জানা আছে, একটু সরানো এবং ছোট বড় করতে পারি। কিন্তু অনেক সময় মনে হবে যে সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল এখানে আঁকতেছি, কিন্তু রেক্টেঙ্গেলটা একটু সরে গেছে, সামান্য একটু সরে গেছে। এখন এটা একবারে যদি আমি এটাকে একটু সরায় নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে সেটা আমার কাজের জন্য অনেক বেটার হয়। সেজন্য ড্র করা অবস্থায় যদি আমরা কোনো একটা এলিমেন্ট অবজেক্ট সরাতে চাই, যখন ড্র করতেছি কিংবা কাজ করতেছি, সেই অবস্থায় স্পেস বার চেপে ধরে মাউস ধরে রাখা অবস্থাতে স্পেস বার ধরে আমরা এটাকে
মুভ করাতে পারবো। হ্যাঁ, তো যাও, আমরা এই তিনটা শেপ রেডি করলাম। এখন তিনটা শেপকে আমি একত্রিত করব, অর্থাৎ ইউনাইট করব। কারণ কি, যেহেতু একই কালার দিয়ে দিচ্ছি, এখন এটা কিন্তু একটাই মনে হচ্ছে। বাট আমরা এই যে ভিতরে যখন এই তিনটা আমরা সিলেক্ট করতেছি, প্রয়োজন পড়লে আমরা এটাকে আলাদা আলাদাভাবে করতে পারতেছি, কিন্তু না, আমরা চাই এই তিনটা মিলে একটা কমপ্লিট সিঙ্গেল অবজেক্ট হবে এবং ভিতরে এই যে অংশগুলো আছে এগুলো থাকবে না। সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা এখানে পাথফাইন্ডার আছে কিংবা উইন্ডোজে গিয়ে এখান থেকে পাথফাইন্ডার টুলস, হ্যাঁ এই যে পাথফাইন্ডার নিয়ে আসলাম এবং এখানে গিয়ে আমি এটাকে ইউনাইট করে দিলাম। যখন এটাকে ইউনাইটের উপর ক্লিক করব, দেখেন ভিতরের যে রেখাগুলো কিংবা আউটলাইনগুলো দেখা যাচ্ছিল সেগুলো কিন্তু এখন আর নাই। তার মানে টোটাল জিনিসটা এখন ইউনাইট হয়ে গেছে, একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে। এখন আপনি এটাকে সিঙ্গেলি একটা অবজেক্ট হিসাবে সরাতে পারতেছেন, তাই না? সো আমাদের টোটাল ট্রি যেটা ছিল, ট্রিটা আঁকা হয়ে গেল। এখন ট্রির ভিতরে কি আছে, ভিতরে কিছু ব্রাঞ্চ আছে। এখন ব্রাঞ্চগুলো তৈরি করার জন্য আমরা কি করব, এই যে লাইন টুলস আছে সেই লাইন টুলস দিয়ে, এখন লাইন টুলসে কোনো কালার নাই, যার কারণে এখন ছেড়ে দিলে এই জিনিসটা হারাই যাবে। সুতরাং লাইন টুলসটা সিলেক্ট থাকা অবস্থাতে আমরা এখানে কালারটাকে একটু চেঞ্জ করে দিই এবং লাইন টুলসটাকে আরেকটু মোটা করে দিলাম। এখন দেখেন লাইন টুলসটা বসে গেছে। একইভাবে আরো দুইটা লাইন টুল দিয়ে আমরা ট্রিটা ড্রয়িং হ্যাঁ, কমপ্লিট করি। আরেকটু বলবো। হ্যাঁ শিওর। আপনি যখন লাইন টুলটা টানছেন, ওই লাইন টুলটা বাড়ানোর জন্য যেই টুলগুলো ছিল সেগুলো আমি আমার স্ক্রিনে না পাচ্ছিলাম না, সেটা কোথা থেকে খুঁজে পাবো? লাইন টুলসটা বাড়ানোর জন্য, আপনি লাইনের যে থিকনেসটা বাড়াচ্ছেন যখন, ও আচ্ছা আচ্ছা গত ক্লাসে দেখিয়েছিলেন। হ্যাঁ, মানে আচ্ছা, যদি আপনাদের এই উপরে এই এই উপরে যে টুলস বার আছে, এই টুলস বারটা হচ্ছে স্মার্ট গাইড এবং এর উপরে পেজ ভিউ, যখন আপনারা চেঞ্জ করবেন, পেজ ভিউ চেঞ্জ করলে এই টুলবারটা চলে আসার কথা। ঠিক আছে, এই যে এখানে দেখেন কতগুলো টুলবার ডকিং এর ব্যবস্থা আছে। এইখানে আসলে ওই টুলবার গুলো অনেকের নাও থাকতে পারে, তা আপনারা একটু চেক করে দেখতে পারেন যে কোন টুলবারটা এইখান থেকে মিসিং আছে। তো যা হোক, এইখান থেকে না গিয়ে যদি এই উপরে পার্টটা না থাকে, দেন উইন্ডো এবং ভিতরে দেখেন বর্ডার নামে একটা টুলস মানে ইয়ে আছে, সেইটা আমরা নিয়ে আসব। বর্ডার অর স্ট্রোক, এই যে স্ট্রোকটা নিয়ে আসলে তখন আমরা স্ট্রোক থেকে ওই জিনিসটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে স্ট্রোক থেকে আমি এটাকে বাড়াই দিলাম কিংবা কমাই দিলাম। সো এটা এখান থেকে যেভাবে করা সম্ভব, আবার এই স্ট্রোক থেকে একইভাবে করা সম্ভব হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে গাছটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে হাউসটা আছে সেই হাউসটা ড্র করতে চাচ্ছি। আর হাউসটা ড্র করার জন্য ফার্স্টে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম এবং এটা ফুল সলিড হয়ে গেছে। তো সেই জন্য এটাকে আমরা সলিডটা অফ করে একটা বর্ডার কালার রাখলাম, যাতে জিনিসটা বোঝা যায়। পরে আমরা এটাকে সলিড করে দিব। এরপরে এইখানে একটা ডোর এবং এইখানে একটা উইন্ডো আঁকলাম। উইন্ডোর ভিতরে এটাকে আগে ছাড়াই নি। এরপরে উইন্ডোর ভিতরে আমরা দুইটা লাইন টেনে দিলাম, তাই না? এখন এই উইন্ডোর লাইনগুলোকে আমি একটু ভিন্ন কালার দিই। একটু ভিন্ন কালার দিলাম এবং এখানে যে ডোরটা আছে সেটাকে একটু ভিন্ন কালার দিলাম এবং তার উপরে ভিতরের যে অংশটা আছে সেটাকে কালারটা আমি চেঞ্জ করে দিলাম।
একটু হোল্ড করবেন প্লিজ। সরি, আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা ফার্স্টে যেহেতু একটার উপর আরেকটা ড্র করলে পিছনেটা হারাই যায়, তো সেজন্যই যাতে আমাদের জিনিসগুলো হারায় না যায় এবং আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, সেই জন্য ফার্স্টে আমরা স্টক দিয়ে জিনিসগুলো রেডি করে নিলাম এবং তারপরে যেটা যেটা ফিল করার দরকার সেগুলো ফিল করে দিলাম। ঠিক আছে? এবং দেখেন এইখানে এই যে গাছ ট্রি যেটা আঁকছিলাম সেটা অ্যাকচুয়ালি আমাদের হাউজের যে পার্টটা আছে সেই পার্টের পিছনে পড়ে গেছে। তো এইটাকে সামনে আনার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই কমপ্লিট জিনিসটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে গ্রুপ করতে পারি, গ্রুপ এবং ব্রিং টু ফন্ট। এটাকে ব্রিং টু ফন্ট দিলে এটা সামনে চলে আসলো। দেখছেন এখন কিন্তু এটা পিছনের যে ইয়েটা আছে সেটার সামনে চলে আসছে। আপনারা এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মনে হচ্ছে নাই। এরপরে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা পলিগন আঁকবো। পলিগনে 3টা কর্নার হবে। ওকে, পলিগনটা রেডি হয়ে গেল। এখন এইটাকে আমি আমার প্রয়োজন মতো বসাই নিই এবং এটার কালার একটু মডিফাই করে দিই এবং একইভাবে এই দুইটাকে আমি একসঙ্গে কপি করে নিয়ে যাই এবং বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে,
এখন দেখেন একইভাবে নিচে যে এখানে যে উইন্ডো ছিল সেই উইন্ডোর স্ট্রাকচারটা কিন্তু হারায় গেছে, তাই না? তো সেই জন্য উইন্ডোর স্ট্রাকচারটা আমি দেখার জন্য যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে অবজেক্টটা আমি রেডি করছি এই অবজেক্টটাকে কিছুক্ষণের জন্য আমি হাইড করে রাখতে চাচ্ছি, ঠিক আছে, যাতে পরে এটাকে আমি আবার শো করাতে পারি। কিছুক্ষণের জন্য যদি এই অবজেক্টটাকে আমি হাইড করে রাখতে চাই আমার কাজের প্রয়োজনে, তো সেক্ষেত্রে অবজেক্ট হাইড সিলেকশন চলে গেল। ওই অবজেক্টটা কিন্তু আছে, কিন্তু আমি কিছুক্ষণের জন্য কাজ করব বলে সেটাকে হাইড করে রাখছি, ঠিক আছে। এখন এরপরে এই যে এখানে আমরা উইন্ডোজ অলরেডি রেডি করছিলাম সেই উইন্ডোটাকে আমি শিফট দিয়ে অল্টার দিয়ে ধরে এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একটু ছোট করে দিলাম। অর্থাৎ এই একই জিনিস যেগুলো আমরা একবার ড্র করছি সেটাকে জাস্ট আমি রিইউজ করছি। আর রিইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের কাজ করার সময় যেমন কমবে, কাজের স্পিডটাও সেরকম বেড়ে যাবে। তাহলে এইখানে রেডি হয়ে গেলে এখন তো আমি আগের সেইটা তুলে নিয়ে আসতে পারি, তাই না? তো সেক্ষেত্রে ওই জিনিসটাকে আমি মানে যেটাকে আমি হাইড করে রাখছিলাম সেটাকে যদি আবার ব্যাক করাতে চাই কি করব, অবজেক্ট শো অল চলে আসলো। কিন্তু দেখেন পিছনে যে উইন্ডোগুলো আমি টানছিলাম সেগুলো কিন্তু এখনো পিছনে রয়ে গেছে। তো সেগুলোকে যদি আমি সামনে আনতে চাই তাহলে প্রথমে আমি ভিউ থেকে আউটলাইন ভিউতে চলে গেলাম এবং সেখান থেকে এই উইন্ডো পার্টটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে। প্রথমে আমি আউটলাইনে চলে আসলাম, আউটলাইন ভিউতে গিয়ে আউটলাইন ভিউ, এরপরে উইন্ডোর যে অংশটুকু আছে সেটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এরপরে আমি আবার এটাকে জিপি ভিউতে নিয়ে আসলাম। দেখেন আমার ইয়েটা চলে আসছে, তাই না? উইন্ডোগুলো চলে আসছে। তাহলে আমার এই পার্টটুকু মোটামুটি কমপ্লিট। এরপরে বাকি থাকলো হচ্ছে এই দুইটা অংশ। এখানে একটা সার্কেল রাখলাম আমি এবং সার্কেলটাকে কমপ্লিট রাউন্ড বানানোর জন্য শিফট চেপে ধরছিলাম, শিফট ধরে আমি সার্কেলটাকে কমপ্লিট রাউন্ড বানালাম। এরপরে এই দুটোকে সিলেক্ট করে আমি এই দুটোর কালার এইটার মতো নিতে চাচ্ছি, সেই জন্য এই স্ক্রিনে কালার ড্রপার, এরপরে এই আমি কালার ওইটার মতো করে ফেললাম। এবং একইভাবে এই যে দুইটা বক্স আমি রেডি করছি এই দুইটা বক্সের কালার কিসের মতো করতে চাই, এই বক্সের মতো। তো একইভাবে কালার ড্রপার এবং ওইটার মতো করে ফেললাম। কারো মনে হয় কিছু কোশ্চেন আছে? এনি কোশ্চেন? আপনি যে দুইটা তিনটা পার্ট একসাথে কপি করে ডান পাশে টেনে নিয়ে যাচ্ছেন, সেটা কি গ্রুপ করে টেনে নিয়ে যাব নাকি গ্রুপ ছাড়া আপু গ্রুপ করার দরকার নেই, আপনি যখন একই সঙ্গে দুইটা তিনটা একসঙ্গে সিলেকশন করবেন, সিলেকশন করার পরে সেটাকে টেনে আপনি মানে অন্য জায়গায় একইভাবে নিয়ে যেতে পারবেন কপি করে অল্টার চেপে ধরে, ঠিক আছে। অল্টার চেপে ধরে যখন সেটাকে আপনি সরাই নিয়ে যাবেন তখন যতগুলো আপনি সিলেকশন করছেন, একটা দুইটা তিনটা পাঁচটা, সবগুলো একই সঙ্গে মুভ করবে, ঠিক আছে। কিন্তু তার জন্য ফার্স্টে আপনার মাল্টিপল সিলেকশন করতে হবে, একটা সিলেকশন করলে একটাই মুভ করবে। আচ্ছা, এরপরে এই যে উপরে একটা রাউন্ড শেপ আছে সেই রাউন্ড শেপটাকে আমি এখন রেডি করতে চাই এবং সেই জন্য কি করা উচিত আমার, এইখানে আমি একটা সার্কেল নিয়ে নিলাম এবং অ্যাজ ওয়েল অ্যাজ এইখানেও একটা সার্কেল নিলাম।
দুটো সার্কেল নিলাম আমি, তাই না? কিন্তু এই সার্কেলের আমার নিচের পার্টটা অ্যাকচুয়ালি দরকার নাই, শুধু উপরের পার্টটা দরকার। তো যদি নিচের পার্টটা দরকার না থাকে, তা সেক্ষেত্রে নিচের পার্টটা আমি কিন্তু ফেলে দিতে পারি। কিভাবে? যখন আমরা সার্কেল ধরতেছি এবং এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সার্কেলের শুধু নিচের অংশটাকে ক্লিক করতেছি, তখন দেখেন এর কিছু দুই পাশে কিছু দাড়িগোপ তৈরি হয়েছে, তাই না? মানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। তো এই অবস্থায় আমি যদি ডিলিট প্রেস করি, তাহলে এই সার্কেলের নিচের যে অংশ আছে সেই অংশটা মুছে যাবে, অর্থাৎ শুধু ওই পয়েন্টটা ডিলিট হয়ে যাবে, লাইক দিস। এখন দেখেন এটা কিন্তু আর সার্কেল নাই, এটা এখন একটা 3 পয়েন্টের একটা জিনিস তৈরি হয়েছে, যেটা নিচের দিকে অ্যাকচুয়ালি কোনো পয়েন্ট নাই, কিন্তু যেহেতু আমরা এটাকে এভাবে দেখতেছি, সুতরাং এটা এখন কমপ্লিট একটা ভিউ দিচ্ছে। একইভাবে আমরা এইখানে ফার্স্টে জিনিসটাকে সিলেক্ট করলাম, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা নিচের পয়েন্টের উপর ক্লিক করতেছি, ক্লিক করে আমরা জাস্ট নিচের পয়েন্টটাকে ডিলিট করে ফেলতেছি। তো সেক্ষেত্রে উপরের যে পার্টটুকু আছে সেই পার্টটুকুই রয়ে যাচ্ছে, এবং আইড্রপার দিয়ে যখন এটা কালার আমি চেঞ্জ করতেছি, তখন দেখেন এইটা ঠিক আমাদের যেরকম একটা জিনিস দরকার ছিল, রাউন্ড শেপ গম্বুজ আকৃতি, সেরকম একটা জিনিস রেডি হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা দেখব যে এই পার্টগুলো আরো কিভাবে কাজ করা যায়, কিংবা আরো বেটার কিভাবে করা যায়। কিন্তু আপাতত আমাদের এই কাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দেখলাম। ও মনে পড়ছে, এইখানে নিচে মনে হয় 3টা লাইন ছিল, সুতরাং আমি নিচে 3টা লাইনের ব্যবস্থা করি। লাইক এই একটা লাইন, এরপর এই লাইনগুলোকে টেনে বসাই দিই, একটা লাইন সরে গেছে। তো এটা টানার সময় যদি আমি শিফট ইউজ করি, তাহলে এটা একই বরাবর নিচে নামবে। এখন দেখেন 3টা লাইন একটু অড হয়ে গেছে, তাই না? এই 3টাকে যদি আমি ইভেন করতে চাই, অর্থাৎ 3টা লাইন সমান দূরত্বে থাকবে, সেটা যদি রেডি করতে চাই, সেক্ষেত্রে কি করব? গতদিন আপনাদের বলছিলাম যে 3টা লাইন একসঙ্গে সিলেক্ট করার পরে দেখেন এইখানে টুলস আছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, জাস্ট এটাকে ক্লিক করি, দেখেন 3টা লাইন এখন যেটা আছে সেটা হচ্ছে সমান দূরত্ব হয়ে গেছে। হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এটাকে একটু বেশি দূরত্বে নিয়ে যাচ্ছি, এবং একইভাবে এখন প্রশ্ন আসতে পারে যে এই টুলবারটা আমি তো টুলবারটা অনেকে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা উইন্ডো যাব এবং অ্যালাইন, হ্যাঁ, অ্যালাইনে ক্লিক করলে দেখেন ডান সাইডে এই টুলবারটা চলে আসছে। তো সেই অ্যালাইনে গিয়ে আমি এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার ডিস্ট্রিবিউট করে দিলাম। এরপর এই 3টা লাইন পরস্পর সমান দূরত্বে বসে গেল। তো এইভাবে আমাদের এই ডিজাইনটা কিন্তু মোটামুটি এখানে 3টা ডট টাইপের আছে। তো এই 3টা ডটকে আমি পরপর বসাই দিই। তিনটে ডটকে একসঙ্গে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এইটার কালারগুলো চেঞ্জ করলাম, এবং সর্বোপরি এই যে নিচের যে রেখাটা আছে এই রেখাটাকে ব্রিং টু ফ্রন্ট দিয়ে সবগুলোর উপরে নিয়ে চলে আসলাম। তাহলে আমার সুবিধা হলো কি, অন্যান্য যে গাইডগুলো আমি অন্যান্য যে ইয়েগুলো করছি সেগুলো যদি কোনোটা একটু আপ ডাউন থাকে, এখন সবগুলো একই অ্যালাইনে চলে আসলো। ঠিক আছে, কারণ নিচের রেখাটাকে আমি সবগুলোর উপরেই উঠাই দিছি। তাহলে আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল, তাই না? এখন এই কমপ্লিট ডিজাইনকে আমি একসঙ্গে গ্রুপ করে ফেলতেছি, এবং চাইলে এখন এই কমপ্লিট ডিজাইনকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি মুভ করতে পারি, লাইক দিস। তো কারো কোনো কোশ্চেন? আপনি যে সাদা বোর্ডটায় ড্র করলেন, ওই সাদা বোর্ডটা আমি যখন ক্লিক দিচ্ছি, প্রথমে যখন নিউ করে একটা বোর্ড নিচ্ছি, তখন কি আমি ওইটার কি কোনো মেজারমেন্টের ব্যাপার আছে যে আমি বড় ছোট করব? না, ব্যাপারটা হচ্ছে আপনি যখন যে কোনো কাজ শুরু করবেন তখন আপনি নিজেই জানবেন যে আমার কোন সাইজের বোর্ড কিংবা কোন সাইজের পেজ লাগবে।
হ্যাঁ, যেমন ভিজিটিং কার্ড তৈরির জন্য আমাদের পেজগুলো লাগে সাধারণত 3.5 ইঞ্চি। অপরদিকে লিফলেট, ফ্লায়ার, ব্রোশিউর তৈরি করার জন্য আমাদের বড় পেজ দরকার পড়ে, কিন্তু যখন আবার পোস্টার রেডি করবেন, পোস্টারের জন্য আমাদের অনেক বড় পেজ দরকার পড়ে। তো এইটা আপনার কাজের সুবিধার জন্য, যেমন আমি এখন আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এখানে একটা A3 পেজ নিচ্ছি। হ্যাঁ, তো এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কি কাজটা করতেছেন সেটার উপরে। ঠিক আছে, জাস্ট এ মিনিট, আমি একটা ফোন কলে, তাই না? তো যদি এটা কমপ্লিটলি বোঝা যায়, তো সেক্ষেত্রে আমি নেক্সট একটা কিছু দেখাতে চাচ্ছি আপনাদের। এইটার উপরে কোনো কোশ্চেন থাকলে প্লিজ। স্যার একটু বলবো? হ্যাঁ, শিওর। আমরা যে ইমেজটা মানে আমরা কাজ করার সময় যে আমরা এতে নিয়ে আসছি, ওইটা স্যার আরেকবার একটু বলবেন যে কিভাবে? ও আচ্ছা, ইমেজ নিয়ে আসার জন্য তো আসলে কিছুই করতে হয় না, জাস্ট ইমেজটা ধরবো এবং এই ছেড়ে দিলাম, ইমেজ চলে আসলো। স্যার মানে ওখান থেকে কপি এখন করছি। হ্যাঁ, এইখান আচ্ছা থেকে যে কোনো একটা ইমেজ আমি ফার্স্টে ওয়েব থেকে নামিয়ে এইখানে স্টোর করে রাখছি, জি যে স্যার। প্রয়োজনে পড়লে যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে নিব এবং জাস্ট ফাইল থেকে, এক্সপ্লোরার থেকে ফাইল, জাস্ট ইমেজটা ড্রপ অ্যান্ড ড্রাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, ঠিক আছে, মানে যে ওখান কোনো থেকে আমি ইমেজ, ডাইরেক্ট হচ্ছে ড্র্যাগ করে নিয়ে আসতে পারছি হ্যাঁ, স্ক্রিনে। ডাইরেক্ট আপনার পেজের মধ্যে কিংবা পেজের বাইরে যে কোনো আচ্ছা এক জায়গায় নিয়ে আসতে পারতেছেন, স্টোর করে রাখতে পারছেন, প্রয়োজনে এগুলা আমরা ব্যবহার করব। তো যাই হোক, ঠিক আছে। আমি এখন আপনাদের আরো একটা টুলস দেখাতে চাই কিংবা আরো একভাবে কাজ করতে চাই। এই তো আশা করি আপনারা এই কাজটা পারবেন, যেটা এতক্ষণ দেখানো হয়েছিল। তো এই কাজটাকে আমি পেজের বাইরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই কাজটা পেজের বাইরে চলে গেল, পেজের ভিতরে আমি এইটাকে ইন করালাম এবং এইটাকে একইভাবে কন্ট্রোল 2 দিয়ে কিংবা লক করে রাখলাম। ঠিক আছে, অবজেক্ট লক সিলেকশন কিংবা সোজাই এক কথায় কন্ট্রোল 2, এইভাবে আমি জিনিসটা লক করে রাখলাম। তো এইখানে আমার ধারণা এর প্রত্যেকটা জিনিসে আপনারা দেখে বুঝতে পারছেন যে এভরিথিং ইজ রিয়েলি ইজি এবং প্রত্যেকটা জিনিসই আপনারা নিজেরাই করতে পারবেন। তো এখানে জাস্ট আমি একটা টুলস সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিতে চাই, যেটা আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োজন পড়বে। যেমন এখানে কতগুলো বক্স আছে, এখন প্রত্যেকবার যদি আমরা একটা বক্স এখানে আঁকলাম, যদি আমরা দুটোকে আলাদা আলাদাভাবে করতে চাই, তাহলে অবশ্যই আমাদের রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নিতে হবে। তো এই কমপ্লিট জিনিসটাকে আমি একই সঙ্গে ধরে শিফট দিয়ে আমি এটাকে সেকেন্ড টাইম কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন কপি করার পর আবার যখন আমি কপি করি, তখন কিন্তু একই দূরত্বে যে এই জিনিসটা কপি হবে এরকম নাও হতে পারে, না একই দূরত্বে কপি হচ্ছে না। ভাইয়া যখনই এটাকে স্ক্রিনটা আবার কিন্তু আটকে আছে। স্ক্রিন আটকে গেছে, স্যার একটু হ্যাং হয়ে আছে। হ্যাঁ।
আচ্ছা, আমি শেয়ারিং অফ করি, অফ করে আবার শেয়ার দিই। এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাইয়া। ওকে, যেটা বলতেছিলাম যে এইখানে আমরা এই বক্সটাকে একটা ডাবল তৈরি করছি। এখন ডাবল তৈরি করার পর মনে হতে পারে যে এখন পরের যে বক্সটা আমি দূরত্বে সরাবো, এটাকে আমি একই দূরত্বে সরাতে চাচ্ছি। তো এটাকে যদি আমি একই দূরত্বে সরাতে চাই, তাহলে আমরা জাস্ট রিপিট করতে পারি যে অ্যাকশনটা আমি এই মুহূর্তে রেডি করছি, মানে এই যে এটাকে টেনে নিয়ে গেলাম অল্প দূরত্বে, তো এই অ্যাকশনটাকে আমি আবার করতে চাই, আবার এটাকে সরাতে চাই, তো সেক্ষেত্রে এই অ্যাকশনটাকে আমরা রিপিট করতে পারি। ঠিক আছে, তো এই অ্যাকশনটাকে রিপিট করার জন্য আমরা নর্মালি কিবোর্ড দিয়ে যেটা করি সেটা হচ্ছে কন্ট্রোল ডি। হ্যাঁ, যেমন এটাকে সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল ডি দিলাম, তাহলে কি হলো যে এইখান থেকে এইটাকে কপি করছিলাম, অর্থাৎ ফার্স্ট বক্স থেকে সেকেন্ড বক্সটাকে কপি করছিলাম, এবং যে দূরত্বে কপি করছিলাম কন্ট্রোল ডি দিয়ে এটাকে আবার সেই দূরত্বেই কপি করে নিয়ে আসলাম। এইভাবে দেখেন চারটা বক্স তৈরি হয়ে গেল, এবং একটা থেকে আরেকটা দূরত্ব কিন্তু সমান। কারণ কি, পরবর্তীকালে আমরা এটাকে জাস্ট কমান্ডটাকে রিপিট করছি, আর রিপিট কমান্ডের শর্টকাট কি, কন্ট্রোল ডি, ডিতে ঢাকা। এখন আমরা একইভাবে আমরা এটাকে নিচে নামাতে চাই, অর্থাৎ নিচের দিকে কপি করতে চাই, সেক্ষেত্রে চারটে একসঙ্গে সিলেক্ট করলাম, অল্টার ধরে এবং শিফট ধরে এটাকে নিচে নামিয়ে আসলাম, এবং একইভাবে কন্ট্রোল ডি। মাঝে দুইটাকে অফ করে দিই, তাহলে আমাদের এই জিনিসটা মোটামুটি যে জানলাগুলো মনে হচ্ছিল যেন শুধু জানলা তৈরি করতে অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু দেখেন এখন শুধু জানলা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না, এবং খুব সহজে এই জানলাটা আমরা রেডি করে ফেলছি। এখন মনে হতে পারে যে কন্ট্রোল ডি দিয়ে আমরা আর কি কি কাজ করতে পারি। আমি আপনাদের ছোট্ট একটা ইয়ে দেখাই। এইখানে আমি একটা রেখা নিচ্ছি, তাই না? রেখা তো না, একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এখন রোটেট টুল দিয়ে রেক্টেঙ্গেলটাকে আমি 25 ডিগ্রি আমি রেক্টেঙ্গেলটাকে ঘোরালাম এবং কপি করলাম, এবং এরপরে এটাকে আমি কন্ট্রোল ডি দিলাম। সুন্দর লাগতেছে, তাই না? তো এইভাবে শুধু একটা কন্ট্রোল রেক্টেঙ্গেল না, স্যার লাস্টেরটা বুঝিনি স্যার। কন্ট্রোল কন্ট্রোল ডি, ডিতে ঢাকা। ডিতে, আচ্ছা আচ্ছা, একইভাবে আমি একটা রেখা নিচ্ছি, সুন্দর একটা রেখা তৈরি হলো, এবং সেই রেখাটার একটা কালার দিলাম, রেখাটার থিকনেসটা একটু বাড়ায় দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, এবং এইটাকে এইটা রেখাটার সেন্টার পয়েন্ট দেখেন ঠিক মাঝ বরাবর একটা সেন্টার পয়েন্ট আছে, তাই না? এই সেন্টার পয়েন্টটা আমি একটু ডানে নিয়ে আসি, একটু ডানে সেন্টার পয়েন্টে নিয়ে আসলাম। ঠিক আছে, সেন্টার পয়েন্টে ডানে নিয়ে এসে এন্টার প্রেস করলাম, এন্টার। না, আচ্ছা, আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি একটা রেখা টানছি, এখন রেখার যে সেন্টার পয়েন্টটা আছে, সেন্টার পয়েন্টটাকে আমি একটু ডানে নিয়ে আসবো, এবং ডানে নিয়ে এসে ওইখানে যে কাজটা করছি আমরা কন্ট্রোল ডি দিয়ে রেখাটাকে ঘুরাইছিলাম, রেক্টেঙ্গেল বক্সটাকে ঘুরাইছিলাম, সেই সেম কাজটা এখানে করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে রাউন্ড যেটা আছে সেই রাউন্ডের উপর ক্লিক করে নিলাম, এবং অল্টার ধরে এটাকে
অল্টার ধরে নিয়ে এইটাকে যে কোনো একটা জায়গায় আমরা এর সেন্টার পয়েন্টটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন এখানে আমাদের রোটেশন বক্সটা চলে আসছে এবং এইখানে আমি এটাকে 15 দিলাম, কপি। একইভাবে কন্ট্রোল ডি এবং দেখেন এখানে আমরা খুব সুন্দর কিছু রেডি জিনিস পাচ্ছি, তাই না? সুতরাং কন্ট্রোল ডি দিয়ে আমরা এই ধরনের আরো অনেক জিনিস তৈরি করতে পারবো। যেমন এইখানে এই যে আর্ট টুলস আছে, পেইন্ট ব্রাশ টুলস আছে, পেইন্ট ব্রাশ টুলস দিয়ে আমরা এই এবং একইভাবে আমরা এটাকে অল্টার চেপে ধরে কন্ট্রোল ডি দিলাম এবং এখানে 15 কপি, কি হলো, কপি, দিয়ে কপি করলাম এবং একইভাবে আমরা এটাকে সুন্দর করে রিপিট করে নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের শেপ এবং অবজেক্ট এবং দৃষ্টিনন্দন বিভিন্ন ধরনের জিনিসপত্র রেডি করতে পারতেছি। সুতরাং কন্ট্রোল ডিটা কিন্তু আমাদের সময় মানে রিপিট কমান্ডটা আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজে লাগবে এবং সেই জন্য এইখানে আমি কয়েকটা এক্সাম্পল জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখালাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো কোশ্চেন? না স্যার। ওকে, আপনারা নিজেরা একটু ট্রাই করেন এবং দেখবেন যে এই রিপিটটা আপনাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ হবে এবং এটা খুব প্রয়োজনীয় একটা টুলস কিংবা প্রয়োজনীয় একটা কমান্ড। এখন আমার মনে হয় ক্লাসের সময় খুব বেশি আমি আর দিতে পারবো না, কিন্তু তারপরে ছোট্ট আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই দিই, কারণ নেক্সট ক্লাস এর আগে 4টা দিন সময় আছে এবং 4টা দিনে আপনারা এই জিনিসটা অর্থাৎ এখন আমি যেটা দেখাতে যাচ্ছি সেই জিনিসটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, এইটাকে বলা যায় হচ্ছে পাথ টুল, অর্থাৎ পাথ টুল কিভাবে কাজ করে সেই জিনিসটা এখন আমরা দেখব। এটাকে বড় করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন পাথ টুলসটা কিন্তু আমাদের যে কোনো প্রকার ড্রয়িং করার জন্য অর্থাৎ ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য পাথ টুলসটা কাজ করবে। তো এইখানে আমরা পাথ টুলস দিয়ে মূলত এই তিমি মাছের যে ছবিটা আছে সেই ছবিটাই ড্রয়িং করব এবং দেখব যে এই ড্রয়িংটা আমরা কতটা বেটার ভাবে করতে পারি। এবং পাথ টুলসটা কিন্তু ইলাস্ট্রেটরের জন্য এবং পরবর্তীতে ফটো রিটাচিং প্লাস ওই যে ফটোশপে যখন আমরা পাথ টুলের কাজ করব অর্থাৎ যে কোনো প্রকার ফটোগ্রাফি থেকে মনে ব্যাকগ্রাউন্ড ফেলে দেয়া কিংবা ব্যাকগ্রাউন্ড মডিফাই করা এই ধরনের কাজের জন্য এই পাথ টুলসটা আমাদের সবসময় কাজে লাগবে। ঠিক আছে, সুতরাং নেক্সট ক্লাসে হয়তো আবার আমি আপনাদের পাথ টুল সম্বন্ধে দেখাবো, বাট এই ক্লাসে আমি আপনাদের পাথ টুলের বেসিক জিনিসটা দেখাই দিতে চাই যাতে সামনের যে বেশ কিছুদিন সময় আছে 3-4টা দিন, এই কয়দিনে আপনারা এর কিছুটা হলেও প্র্যাকটিস করতে পারেন এবং কিছুটা হলেও নলেজ নিতে পারেন। তো আমি শুরু করতেছি। পাথ টুলস কোনটা? পাথ টুলস হচ্ছে পেন টুল যেটাকে বলতেছি আমরা, কিংবা কিবোর্ডের পি দিলে পেন টুলস চলে আসলো, কিংবা এইখান থেকে পেন টুলস এর উপর ক্লিক করলে পেন টুল চলে আসবে। এখন দেখেন পেন টুল মানে কি, আমি পেন টুল মানে হচ্ছে সোজা হিসাব হচ্ছে যে এইখানে কতগুলা মানে কতগুলা পয়েন্ট থাকে, আমরা যখন একটা মাউস ক্লিক করছি তখন একটা পয়েন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, নেক্সট টাইম যখন একটা মাউস ক্লিক করছি তখন সেখানে আরেকটা পয়েন্ট তৈরি হচ্ছে। দিস ইজ নাথিং ডিফারেন্ট। এইটা হচ্ছে একটা আমরা যে রেখা তৈরি করছি সেই রেখার মতোই কাজ, তাই না? কিন্তু ডিফারেন্টটা কোন জায়গায়, আমরা একটা পয়েন্টে যখন ক্লিক করব, ক্লিক করার পর যদি মাউসটা ধরে রাখা অবস্থায় পয়েন্টটা হালকা একটু সরাই কিংবা ডানে বায়ে করি, তো সেক্ষেত্রে পয়েন্টের ভিতর থেকে দুইটা অ্যাঙ্কর রিলিজ হবে। ঠিক আছে, অর্থাৎ দুইটা বাহু রিলিজ হবে, হ্যান্ড রিলিজ হবে। সেই হ্যান্ডগুলোকে পরবর্তীতে আমরা
মুভ করায় আমাদের পয়েন্টের আমাদের প্রয়োজন মতো সেটাকে সরায় নির্দিষ্ট রেখা কিংবা নির্দিষ্ট শেপ দিতে পারবো। যেমন আমি এই যে মাউসটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর মাউসটা ধরে রাখা অবস্থাতে আমি এটাকে হালকা নিচের দিকে মুভ করি, দেখছেন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে না? দুটো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, এখন ছেড়ে দিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু রয়ে গেছে, ঠিক আছে? এখন অ্যাঙ্কর পয়েন্ট রয়ে গেছে, এখন এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নেক্সট টাইম আমরা এই যে রেখাটা টানছি সেই রেখাটাকে মডিফাই করতে পারবো। আচ্ছা, এটাকে আমরা সিলেকশন টুলস ক্লিক করে এটাকে সিলেকশন ছেড়ে দিলাম। দেখেন প্রথম একটা পয়েন্ট থেকে পরের পয়েন্টে যখন আমি টানছিলাম রেখাটা ছিল স্ট্রেট লাইন। সো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত যখন টানা হচ্ছে রেখাগুলো অবশ্যই স্ট্রেট হচ্ছে, কিন্তু রেখা ওই সেকেন্ড পয়েন্ট থেকে থার্ড পয়েন্ট পর্যন্ত যখন আমি টানছি তখন নিচের রেখাটা কিন্তু স্ট্রেট না, এইটা কিছুটা কার্ভ হয়ে আসছে। এবং কার্ভটা হয়েছে কি জন্য? কার্ভটা হয়েছে কারণ নিচের যে পয়েন্টটা আছে, এই যে নিচের পয়েন্টটা, এই পয়েন্টে দুইটা অ্যাঙ্কর আছে, সেই অ্যাঙ্করগুলোকে আমি নিজের ইচ্ছা মতো সরিয়ে এই কার্ভটাকে মডিফাই করতে পারবো, ঠিক আছে? এবং এই অ্যাঙ্কর পয়েন্টে রিলিজ হয় কিভাবে? একটা পয়েন্টে মাউস রেখে সেটাকে যখন আমি মাউস ধরা অবস্থায় ডানে বায়ে যে কোনো দিকে টান দিব তখনই অ্যাঙ্কর পয়েন্ট রিলিজ হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আগে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট বের করা যায় কিনা? হ্যাঁ, আগের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট বের করা যায়, ঠিক আছে? কিন্তু এই পয়েন্টে ডাইরেক্ট ক্লিক করলে এটা কি হবে? এই পয়েন্টে ডাইরেক্ট ক্লিক করলে দেখেন পয়েন্টটা হারায় গেছে। তার মানে যখন এই পয়েন্টের উপর আমি মাউসটা নিচ্ছি তখন দেখেন পেন টুলসের নিচে একটা মাইনাস চলে আসছে। তার মানে কি? এইটা জাস্ট ওই পয়েন্ট যেটা থাকবে সেই পয়েন্টটাকে ডিলিট করে দিবে। কিন্তু আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে ওই পয়েন্টটা থেকে অ্যাঙ্কর রেডি করতে, যাতে আমরা এই পয়েন্টের পরে ওই রেখাটাকে মডিফাই করতে পারি। এবং সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে অল্টার ধরবো কিবোর্ডের, কিংবা ওই পেন টুলের নিচে দেখেন আরেকটা টুলস আছে যেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস। তো নর্মালি অল্টার চেপে ধরলেই হয়। অল্টার চেপে ধরে পেন টুলস থাকা অবস্থায় অল্টার চেপে ধরে আমি পয়েন্টে ক্লিক করে এটাকে ডানে বায়ে সরায় নেব। তো সেক্ষেত্রে ওই পয়েন্ট থেকে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট বেরোবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এই প্রথম পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু বের করতে পারি, ঠিক আছে? তো এইভাবে একটা মানে যখন আমরা কোনো কিছু ড্র করব, পাথ তৈরি করব কিংবা পেন টুলস নিয়ে কাজ করব, পেন টুলসে মূলত আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে পয়েন্ট, আরেকটা হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে হচ্ছে ওই যে পয়েন্টটা আমরা কাজ করতেছি সেই পয়েন্ট থেকে দুই পাশে দুটো বাহু তৈরি হয়, সেই বাহুগুলা আমরা নিজেদের ইচ্ছা মতো মডিফাই করে আমাদের প্রয়োজনীয় শেপ কিংবা প্রয়োজনীয় ড্রয়িংটা করতে পারবো। তো এবার আসেন আমরা এই তিমি মাছটা ড্র করার চেষ্টা করি, তাতে যদি আমাদের কোনো ল্যাকিং থাকে আশা করি কমপ্লিট হয়ে যাবে। যেমন আমি পেন টুল নিলাম, প্রথমেই আমি এইখানে একটা পয়েন্ট নিচ্ছি এবং সঙ্গে দুই পাশে দুইটা বাহু টেনে নিচ্ছি। এখন প্রশ্ন হতে পারে যে আমার তো সেকেন্ড কোনো পয়েন্ট নেই, তাহলে এই বাহুটা দিয়ে আমি কি করব? তো এই বাহুটা এই জন্য আমি টানলাম, সেকেন্ড পয়েন্টটা যখন আমি নিব তখন যেন ওই পয়েন্টটা কার্ভ হয়েই আসে। এবং সেই জন্য দেখেন দ্বিতীয় পয়েন্টটা যখন আমি নিচ্ছি তখন কিবোর্ডে আমার দেখছেন এটা কার্ভ হয়ে আসতেছে। তো আমি দ্বিতীয় পয়েন্টটা নিলাম এবং মাউস ধরে রেখে হালকা একটু নিচের দিকে নামিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা রেডি করলাম। এরপর তৃতীয় অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাঙ্কর পয়েন্টটা রেডি করলাম। এরপরে এইখানে অ্যাঙ্কর পয়েন্টটা রেডি করলাম এবং তারপরে আমি এটাকে ক্লোজ করতে চাচ্ছি। এখন দেখেন এটাকে যখনই আমি ক্লোজ করলাম উপরের যে মাথাটা আছে এই শেপটা কিন্তু ভেঙে গেছে, তাই না? আমি যেভাবে রাখছিলাম সেভাবে আর নাই, ওইটা মানে ওইটা উপরের দিকে বেড়ে গেছে। তা এখন এইটা আমরা কিভাবে ঠিক করব?
এইটা ঠিক করার জন্য এই যে সিলেকশন টুলস আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি আগে এই পয়েন্টে ক্লিক করি। ক্লিক করার পর উপরের দিকে যে অ্যাঙ্করটা আছে সেইটা হচ্ছে মূলত এর উপরের সাইডে কতটুকু উঠবে কতটুকু নামবে সেইটার জন্য রেসপন্সিবল। তো সেই উপরের অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি একটু নিচে নামালাম এবং নিচের দিকে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাকে একটু উপরের দিকে উঠালাম। হ্যাঁ, যদি মনে হয় হচ্ছে না তাহলে মূল যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে একটু নড়াচড়া করব। এরপরে দেখেন এটা আমার শেপ মতো চলে আসছে। ঠিক আছে, এইভাবে যদি মনে হয় যে একটা পয়েন্ট মানে পাত করার সময় অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে কাজ করতে, এটা শিওর যে প্রথম অবস্থায় কিছু ডিফিকাল্টি হতে পারে, কিন্তু সবসময় মনে রাখবেন যে আপনার কন্ট্রোলিং এর জন্য অবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে পয়েন্ট আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাঙ্কর। আপনাকে পয়েন্টগুলোকে সঠিক জায়গা মতো বসানো বুঝতে হবে যে ঠিক কোন জায়গায় পয়েন্টটা বসালে আপনার প্রয়োজনীয় কার্ভটা রেডি হয়ে যাবে, এবং সেকেন্ডলি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে নিজের ইচ্ছা মতো মডিফাই করে আপনার শেপ কিংবা যে ড্রয়িংটা আপনি করতে চাচ্ছেন সেটাকে পারফেক্টলি করতে পারবেন। তো আমি এখন এটাকে আঁকি। প্রথমে আমি অ্যাঙ্কর পয়েন্টটা বাড়ায় নিলাম এবং এই একটা পয়েন্ট নিলাম। আচ্ছা, একটু রেখাগুলোকে মোটা করে দিই। একটা পয়েন্ট নিলাম, এরপর এইখানে একটা পয়েন্ট নিলাম, এরপর এইখানে আরেকটা পয়েন্ট নিলাম, এরপর এই লেজের পার্টটুকু আমি রেডি করতে চাচ্ছি। ঠিক আছে, দেখেন জিনিসটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর মনে হচ্ছে জানি এর দুইটা বাহু একটু এপাশ ওপাশ হলে ভালো হতো, তখন ওই অল্পটা চেপে ধরে এই পাশে পয়েন্টটাকে আমি মডিফাই করে নিই। এখন মনে হলো যে না, এই মেইন যে পয়েন্টটা যেটা দেওয়া ছিল সেই পয়েন্টটাকে একটু ডানে বামে করা উচিত। তো সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে এই পয়েন্টটাকে আমি সরাতে পারতেছি। তার মানে এখানে মূলত আপনার কাজ করতেছে অল্টার কি। ভাইয়া স্ক্রিন আবার আটকে গেছে। স্যারের কথা তো শোনা যাচ্ছে না। তাহলে আমি আবার শুরু করি, তাই না? তো এখন আপনাদের কাছে কোশ্চেন, এই পাথ টুলটা কারো কি কোনো ডিফিকাল্টিস কিংবা বুঝতে সমস্যা আছে? ভাইয়া পেন টুলটা দিয়ে যখন বারবার ক্লিক দিচ্ছেন, লাস্টে যে এটাকে স্টপ করব কি দিয়ে? আচ্ছা, লাস্টে স্টপ করার জন্য যদি পেন টুলটা যেখান থেকে শুরু করছেন সেটা দিয়ে ক্লোজ করেন তো সেক্ষেত্রে এমনিতে স্টপ হয়ে যাবে। আর যদি সেটা দিয়ে ক্লোজ না করেন তাহলে কন্ট্রোল চেপে ধরে পেজের মধ্যে একবার ক্লিক করবেন, সেক্ষেত্রে পেন টুলটা ডিসলেক্ট হয়ে যাবে। যেমন এই একটা পেন টুল, আমি এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখন কিন্তু এইটাকে ডিসলেক্ট করার মতো অবস্থা নাই। মনে হয় যেন লেজুর হয়ে গেছে, আপনি যে জায়গায় যাবেন সে জায়গায় যাচ্ছে। তো সেই জন্য জাস্ট কন্ট্রোল চেপে ধরেন, বাইরে ক্লিক করেন, চলে গেছে। ওকে, কিংবা এই যে সিলেকশন টুলস আছে, সিলেকশন টুলস এর উপর এইটা ধরে থাকা অবস্থায় সিলেকশন টুলস এর উপর একবার ক্লিক করেন, চলে যাবে। অ্যাকচুয়ালি যখনই আপনি কন্ট্রোল চেপে ধরছেন তখন এই টুলসটা সিলেকশন টুলস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং কন্ট্রোল চেপে ধরবেন কিংবা সিলেকশন টুলসে ক্লিক করবেন, দেন ইট উইল ওয়ার্ক। ওকে,
ভাইয়া। জি, এখন দেখেন এইটা শুধুমাত্র আমরা রেখাটা টানছিলাম। স্যার আবারও স্ক্রিন হ্যাং হয়েছে।